আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে একটি দারুণ ব্লগ। কেন? কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার নিজ জন্মভূমিতে শরীয়তপুরে। আর প্রথম এই বাইকটা কেনার পর এখন পর্যন্ত আমি আমার জেলাতে কখনো যাইনি এই বাইকটা নিয়ে, এটাই প্রথম আমার এই বাইক নিয়ে আমি আমার নিজ জন্মভূমিতে যাচ্ছি। বাইকটা কেনার পর বাংলাদেশের অনেক জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নিজের জেলাতেই একবারও যাওয়া হয়নি। তাই আজ যাচ্ছি ঈদকে কেন্দ্র করে, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদ করব বলেই যাচ্ছি বাইক নিয়ে। তা এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে 4:55। আমাদের বের হওয়ার কথা ছিল একটু সকাল দিকে, কিন্তু আমরা সকালে না বের হয়েছি বিকালে। ইফতার বোধহয় আমাদের রাস্তায় করতে হবে, যেহেতু রোজার মাস, ইফতারের সময় খুব বেশি নেই, আর মাত্র 1 ঘন্টা 20 মিনিট অথবা 15 মিনিট, এক কথায় 1.25 ঘন্টা থেকে শুরু করে হয়তো 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় আছে। তো এই সময়ের ভিতরে আমি আসলে পৌঁছাতে পারবো না। তো যাই হোক, যাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, ভালো লাগছে। ইফতারটা কোথায় করব জানি না, যেখানে ইফতারের সময় হবে সেখানে ইফতার করব। এখন দেখা যাক কোথায় ইফতারের সময় হয়, কোথায় আজান পড়ে, সেখানে গিয়ে ইফতারটা সেরে নিব। ও, পদ্মা সেতুতে চলে আসছি। পদ্মা সেতু, এখন টোল দিতে হবে। টোল দেওয়া শেষ। পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে ফেললাম। টোল দিয়ে এখন একদম সেতুর মুখোমুখি অবস্থান করছি, সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। এখন ভালো লাগতেছে, দীর্ঘক্ষণ রাইড করে চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি। পদ্মা সেতু পার হলেই আমার নিজ জেলা শরীয়তপুর, যেখানে আমি বেড়ে উঠেছি, যেখানে কেটেছে আমার শৈশব। এই যে দেখেন কিছু উজবুক লোকজন, এদের কারণেই রাস্তাঘাটে ঝামেলা হয়। এখানে নির্দিষ্ট একটা গতিসীমা আছে, ওভারটেক করা নিষেধ। তারপরে এই যে ছাপড়ি মাপড়ি এগুলো কই থেকে যা আসে আল্লাহ জানে। যাই হোক, অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পদ্মা সেতু পার হলেই আমার সেই নিজ জেলা শরীয়তপুর। ইয়েস, পদ্মা সেতুতে ঢুকে পড়লাম। এখন উঠতেছি, চালাইতেছি, বাম লেনে আছি। আমি চেষ্টা করছি গাড়ির গতিসীমা মেনটেন করে চালানোর জন্য, কারণ এর আগে পদ্মা সেতুতে বাইক চলাচল পুরোটাই বন্ধ ছিল। পরে কিছু শর্ত সাপেক্ষে বাইক চলাচলের অনুমতি দিছে, কিন্তু কিছু লোক এই অনুমতি পাওয়ার পরেও সেই শর্তগুলো পালন না করে উল্টা পাল্টা রাইড করতেছে, যেটা কোনোভাবেই ঠিক না। ওফ, দারুণ লাগতেছে। ডান পাশে সূর্যাস্ত যাচ্ছে, ডান পাশে সূর্যাস্ত, বাম পাশে নদী, দুই পাশেই তো নদী, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। এই নদী, এক সময় এই নদীতে আমরা ছোট ছোট লঞ্চে করে এই নদী পাড়ি দিতাম। এই যে ডান পাশে দেখা যাচ্ছে লাল সূর্য অস্ত যাচ্ছে, তাও নদীর মাঝে সূর্যাস্ত পদ্মা সেতু থেকে। সত্যি এটা একটা অসাধারণ দৃশ্য, যে না দেখছে সে আসলে বুঝতে পারবে না। এটা সত্যিই অসাধারণ। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এটা সত্যি অসাধারণ। আমি একটু বাম পাশে নদীর দৃশ্যটা দেখাই। এই নদীটাতে এক সময় আমরা ছোট ছোট লঞ্চে করে পাড়ি দিতাম। যখন আমাদের খুব বেশি ইমার্জেন্সি থাকতো, তখন আমরা লঞ্চের পরিবর্তে স্পিড বোটে ঝুঁকি নিয়ে এই নদী পার হতাম। এখনো মনে আছে, যখন ঝড় বৃষ্টি হতো তখন আমরা সবাই অনেক ভয় পেতাম। নদীর মাঝখানে লঞ্চ, বড় বড় ঢেউ দেখে হায় রে সেই দৃশ্য। এখন আর সেই ভয় কাটিয়ে
আমরা এখন পদ্মা সেতু দিয়ে চলে যাচ্ছি সাই সাই করে। এই অনুভূতি সত্যি অনেক ভালো লাগার। এটা আপনাদেরকে হয়তোবা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পদ্মা সেতুতে চলাচল করার অনুভূতি কেবলমাত্র দক্ষিণবঙ্গের মানুষরাই বুঝতে পারবে। যাদের বাড়ি দক্ষিণবঙ্গে, যাদের পদ্মা সেতু পাড়ি দিয়ে যেতে হয়, শুধুমাত্র তারাই এই পদ্মা সেতুর মানে ফিল যেটা বা অনুভূতি, সেটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে। কেননা পদ্মা সেতু হওয়ার আগে এই দক্ষিণবঙ্গের মানুষ কি পরিমাণ দুর্বিষহ জীবনযাপন করতেন, কি পরিমাণ ভোগান্তি মধ্য দিয়ে তারা যেতেন। ঈদের সময় বলি বা কোনো গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল বা যে কোনো সময় প্রয়োজনে যেতে অনেক বেশি কষ্ট ভোগান্তি পোহানোর পরেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যেত। কিন্তু এখন খুব সহজেই আমরা পদ্মা সেতু দিয়ে খুব সহজেই চলে আসতে পারি। যেখানে আগে লঞ্চে এই নদী পার হতে লাগতো 1 ঘন্টা, সেখানে এখন আমরা পদ্মা সেতু চাইলেই 10 মিনিটেই পার হয়ে যেতে পারি। তো এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি না। এটা আপনারা সরাসরি এসে বা যারা দক্ষিণবঙ্গের মানুষ শুধুমাত্র তারাই এইটার অনুভূতি বুঝতে পারবেন। বাসটা কিভাবে চলে গেল আমার পাশ দিয়ে, আমি ভয় পেয়ে গেছিলাম। ও সূর্যটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন সূর্যাস্তটা কেমন দেখাচ্ছে। অসাধারণ অনুভূতি, অসাধারণ ভালো লাগা। দৃশ্যটা সত্যি অসাধারণ। লাল সূর্য নদীর বুকে অস্ত যাচ্ছে। আহা হা। ও ব্রিজের নিচে নদীর বুকে চর জেগেছে, দারুণ লাগছে চরটা দেখতে। বালুময় চর, মাঝে মাঝে কিছুটা সবুজ ঘাস জন্মাইছে, এটাও সুন্দর। এক কথায় এটা একটা অন্যরকম দৃশ্য। নদীমাতৃক এলাকার মানুষ যারা এই নদীর পার ঘেঁষে বসতি, তারাই শুধুমাত্র এইটার সৌন্দর্য উপভোগ করতে পারেন। ও পদ্মা সেতুর দৃশ্যটা দেখতে অনেক দারুণ লাগছে। প্রায় কাছাকাছি চলে এসেছি পদ্মা সেতুর মানে শেষ প্রান্তে। প্রায় পদ্মা সেতু পার করে ফেললাম, আর অল্প একটু মাত্র বাকি। এই যে আমার জেলা দেখা যাচ্ছে নদীর পাড়ে, শরীয়তপুর। ঢাকার পাশে অল্প দূর আমার বাড়ি শরীয়তপুর। দারুণ লাগছে গাইস। এই যে আমার নিজ জেলা, আমার জেলার মাটি দেখা যাচ্ছে, আমার জেলার গাছ দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে। দেখে মন ভরে যাচ্ছে। যতই দেখছি ততই বিমোহিত হচ্ছি। দারুণ লাগছে। নিজের মাটি বলে কথা। ওয়াও। এইটা হচ্ছে আমাদের শরীয়তপুর। এই যে নিচে বাম পাশে দেখা যাচ্ছে, আর ডান পাশটা হচ্ছে শিবচর, মাদারীপুরের শিবচর। আর বাম পাশ পুরোটাই হচ্ছে শরীয়তপুর। যত দূর চোখ যায় শুধু শরীয়তপুর। এটা হচ্ছে শরীয়তপুরের আর্মি ক্যান্টনমেন্ট। এটা নতুন হয়েছে পদ্মা সেতুকে কেন্দ্র করে। ও এই ক্যান্টনমেন্টের নাম হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট। জানি না 5 আগস্টের পরে নাম চেঞ্জ হয়েছে কিনা, এটা আমি বলতে পারবো না। তবে এই যে শরীয়তপুরে চলে আসছি, এখন আমি আছি আমার নিজ জেলা শরীয়তপুরের মাটিতে। বাম দিকে চলে যাব শরীয়তপুর, আর ডান দিকে বরিশাল, তারপরে মাদারীপুর, গোপালগঞ্জ, এইসব এলাকা। আপনারা যারা দক্ষিণাঞ্চলের দিকে যাবেন তারা এই ডান দিকে চলে যাবেন, তাহলে আপনারা যেতে পারবেন একবারে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এইগুলাতে। এরপরে বরিশাল, সবগুলো জেলাই পাশার। এখন আমি আছি আমার নিজ জেলা শরীয়তপুরে। আমি বলেছিলাম যে পদ্মা সেতু পার হলেই আমার বাড়ি শরীয়তপুর। আবার সেই স্লোগানটা আবার বলি, ঢাকার কাছে অল্প দূর আমার বাড়ি শরীয়তপুর।
এই যে শরীয়তপুরের মাটি, শরীয়তপুরের বাতাস, মন জুড়িয়ে যাচ্ছে, অনেক ভালো লাগছে।